এরপর আমি কিছু বলতেই যাব, তখনই শুনতে পেলাম দরজার বাইরে থেকে হৃদয়ে লীন করে দেওয়ার মতন একটা না একটা কান্না ভেসে হলো। আমি হঠাৎই চমকে গিয়ে অভয়ের দিকে সরে বসলাম। অভয়কে, ভাই ভাই বাইরে কি বলতেই কান্নাটা থেমে গেল। আর ঠিক তারপরেই হঠাৎই ল্যাপটপ থেকেও সেই হুবহু একই কান্নার আওয়াজ আসতে শুরু করলো। কোনো প্রিয় জিনিসের প্রতি ভালোবাসা অশরীয় আত্মার ফিরে আসার কারণও হতে পারে, নয়তোবা সেই প্রিয় জিনিসের সঙ্গেই মিশে যেতে চাই সময়ের আধারে। কোনো নির্জীব বস্তু, যেমন ধরুন কোনো একটা পটচুলের মধ্যেই আত্মার প্রাণ বিকশিত হচ্ছে, সব জানতে পারবেন এক্ষুনি। শুনতে থাকুন তন্ময় বাগুইয়ের লেখা পটচুল। শুরু হচ্ছে পটচুল। আজ আমি আপনাদের যেই ঘটনাটা শোনাব, ঘটনাটা বেশি দিন আগেকার না। এই তো ওই আগের বার তেজ নিংড়ানো গ্রীষ্মের সময়। মাসটা হয়তো বৈশাখ হবে। কালবৈশাখীর সময়ের কথাই বলছি। আমি আর আমার আবেগপ্রবণ বন্ধু অভয় একদিন শহরে গিয়েছিলাম অভয়ের কোনো একটা কাজেই। আগেই বলে রাখি, আমার বন্ধুর নামের সঙ্গে তার চরিত্রের একটা অকাট্য মিল আছে। নাম ও স্বভাবের মধ্যেই অভয় বর্তমান। উদ্যম সাহস তার সব কিছুতেই, আর তার সব কিছুতেই এই সাহসের জন্যই বেশি ঝামেলায় পড়ি আমরা একসাথে। বাড়ি ফিরছিলাম ট্রেনে করে। কাজ সেরে বাড়ি আসার সময় ট্রেনে চাপার আগেই সূর্যি মামা প্রায় তার সমস্ত কাজ সেরে ছুটি নিয়েছে। শহর থেকে ফেরার পথে ওই নামমাত্র স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে ট্রেনটা। অতটা ভিড়ের দাপট নেই। বেশ খানিকটা দূরে এসে একটা নিঝুম স্টেশনে আমাদের গন্তব্যের পথের শেষ ট্রেনটা দাঁড়িয়ে গেল। এর মধ্যেই আকাশ বাতাস তাদের তাণ্ডব নৃত্য শুরু করেছে। কালবৈশাখীর দিন আকাশে ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেছে চারিদিক। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকায় অভয় কাকে একটা জিজ্ঞাসা করে জানল যে আগে লাইনে কিছু গোলযোগ হওয়ায় সিগন্যাল পায়নি ট্রেনটা, একটু দাঁড়াতে হবে। তাই অভয় বলল, ভাই জলের বোতলটা তো ফাঁকা হয়ে গেছে, দেরি আছে ট্রেন ছাড়তে, একটু জল ভরে নিয়েছি তাহলে। আমি হাজার মানা করা সত্ত্বেও সে স্টেশনে জল ভরতে নেমে গেল। স্টেশনে কোনো জনমানব নেই, গুম হয়ে আছে। খুব একটা লোকে এখান থেকে যাতায়াত করে বলে মনে হয় না। মনে হচ্ছে বহু বছর আগেই এই স্টেশন বন্ধ হয়ে গেছে। আজ হয়তো সমস্যায় পড়ে এই স্টেশনেই ট্রেনটা দাঁড়িয়েছে। এইদিকে স্টেশনের বাইরে অভয়কে দেখতে পাচ্ছি না। অন্যদিকে ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলতে শুরু করেছে। ঠিক কয়েক সেকেন্ড পর দেখি স্টেশনের ওই দূর থেকে অভয় ছুটে আসছে। কিন্তু সে যে ট্রেনটা কোনোভাবেই ধরতে পারবে না সেটা বুঝে আমি তার আর আমার কাঁধ ব্যাগ দুটো নিয়েই নেমে গেলাম স্টেশনে। ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পর অভয় ওই ঘেঁষো দৌড়ে আমার কাজ পর্যন্ত এসে পৌঁছাল। আমাদের গন্তব্যের পথের শেষ ট্রেনটাও বিদায় জানিয়ে চলে গেল। ট্রেনটা বেরিয়ে যেতেই স্টেশনটা যেন থমকে পড়ল। এই
উত্তাল নিশির রাত্রে আমি আর আমার বন্ধু অভয় একাই। একটু এধার সেধার করে এলাম। আশেপাশে ঘরবাড়ি কোনো নেই, আর না আছে আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা। স্টেশনের আশেপাশে প্রায় সব কিছুই ভগ্নস্তূপ হয়ে গেছে, ঠিক স্টেশনের মতোই। এই নিস্তব্ধতার মধ্যে আমার বুকের ভিতর খানিকটা শুকিয়ে গেল। চারিদিকে ঝিঝির ডাক, দূর থেকে কয়েকটা শেয়াল কুকুরও ডাকছে এক নাগারে। বুঝতে পারলাম চারপাশে ধুধু মাঠ ছাড়া আর কিছু নেই। এই মাত্র রাত 8টা, এখনো অনেক রাত বাকি। সব ভেবে অভয় বলল, রাতটা এখানেই কাটাতে হবে, আর কি করা যাবে ভাই? কি আছে, একটা নতুন অভিজ্ঞতা হবে। শুনে আমার খুব রাগ হলেও বুঝতে পারলাম যে আর কোনো উপায়ও নেই। আবার 1-2 ঘন্টা কেটে গেল এধার সেধার করে। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। বৃষ্টিও পড়তে লাগলো খুব। দুজনে স্টেশনের মধ্যেই গা ঘেঁষাঘেঁষি করে বসে রইল। এদিকে বিদ্যুৎও চলে গেছে, যদিও থেকেও কিছু লাভ ছিল না। ওই স্টেশনটুকুও আলো পাওয়া যাচ্ছিল না। হঠাৎ খুব জোরে একবার বিদ্যুৎ স্ফোরণ ঘটল। বিদ্যুৎ চমকানোর আলোতে ওই দূরে দেখতে পেলাম একটা বৃহৎ বাড়ি। এখানে থাকা যাবে না ভেবেই অভয় বলল, চল ভাই, ওই বাড়িটায় যাই। এত রাত্রিরে এত ঝড় বৃষ্টির মধ্যে এখানে থাকা যাবে না। চল চল তো, গিয়ে দেখি ওখানে আশ্রয় পাওয়া যায় নাকি। আমি তাকে বললাম, ভাই তোর সব কিছুতেই সাহসের জন্যই আগে অনেক বিপদে পড়েছি। সব শুনশান। আমি এখন ওখানে যাব না এত রাত্রে। আরে ভাই, কিছু হবে না, আমি আছি তো। কোনো উপায় না থাকায় ওর কথায় রাজি হতেই হলো। তারপর একটু বৃষ্টিটা ধরতে দুজনে হাঁটতে শুরু করলাম ট্রেন লাইনের উপর দিয়ে। ঝড়টা এখনও খুব হচ্ছে, মাঝে মাঝে মেঘও ডাকছে খুব। সন্ধ্যা হয়ে যাবে ভেবেই যে টর্চটা ব্যাগে রেখেছিলাম সেটা নিয়েই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় 1 মাইল মতন হাঁটার পর সেই বাড়িটা ট্রেন লাইন থেকে দেখেই লাইন থেকে নেমে বাড়িটার দিকে হাঁটতে লাগলাম। আশেপাশে শুধু গাছে মোড়া। একটা সরু রাস্তা ভিতর দিয়ে আছে দেখতে পাচ্ছি। যাওয়া আসা হয়তো বেশি নেই এই রাস্তায়, কারণ ঘাসের ডগাগুলো বেশ মাথা উঁচু করেই আছে এখনো। ওই ঘাস বেছানো রাস্তার ভিতর দিয়ে যতই যাই ততই যেন তীব্র বাতাসের সঙ্গে নিশুতির সঙ্গে আমার হৃদস্পন্দনটাও বাড়তে শুরু করেছে। এদিকে অভয় নিজেই মনেই গুনগুন করছে। এমন সময় আমি শুনতে পেলাম, হ্যাঁ, কেউ যেন আমাদের ডাকছে। আমি থমকে দাঁড়িয়ে পড়তে অভয় বলল, কী রে, দাঁড়িয়ে পড়লি কেন? আরে তুই কিছু শুনতে পেলি না? কেউ যেন ডাকছে মনে হচ্ছে আমাদের। আরে ওটা তো মনের ভুল। কই, আমি তো কিছু শুনতে পেলাম না। চল চল, আর ভয় পাস না। বলেই অভয় আমার হাতটা ধরে নিয়ে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আমি আবার শুনলাম কেউ ডাকছে, কিন্তু এবার যেন নাম ধরে। শুনেই আমি অভয়কে বললাম, ভাই আমি আর যাব না, আমার কেমন জানি মনে হচ্ছে। অভয় আমার কথার কোনো গুরুত্ব দিল না, তাই আমরা চলতেই থাকলাম। তারপর বাড়ির সামনেটায় পৌঁছাতেই দেখলাম বাড়িটা অনেকটা বড়। হ্যাঁ, অনেকটা। কিন্তু
টর্চের আলোতে যখন চারিদিকটা দেখলাম, বাড়িটা অনেকটা পুরানো। চারিদিকটা প্রায় গাছপালায় ভর্তি। দেওয়ালে দেওয়ালের ফাঁকে কয়েকটা অসত্য উঁকি মারছে। ওই নিঝুম ভয়ঙ্কর রাতে দেখি ওই ঘরটার সামনের দরজাটা এক পাট খোলা, ট্রেন লাইনটাও আর দেখা যাচ্ছে না। দরজার বড় শিকলটা ধরে নাড়া দিল দুইবার অভয়, কিন্তু কোনো শব্দ আসলো না ভিতর থেকে। কয়েকবার অভয় বাইরে থেকে চেঁচিয়ে বলল, বলছি বাড়িতে কেউ কি আছেন? আমরা খুব বিপদে পড়েছি, রাতটা কি আপনার বাড়িতে থাকতে পারবো? কোনো সাড়া না পেয়ে অভয় দরজাটা বাইরে থেকে আঘাত করে ঢুকতে গিয়ে দেখল দরজাটার একটা পাল্লা এঁটে বসে গেছে। অনেকদিন খোলা হয়নি মনে হচ্ছে। তারপর খোলা পাল্লাটা দিয়ে দুজনে ভিতরে ঢুকতেই দেখলাম বাইরের থেকে ভিতরটা একদম শান্ত। না কোনো জ্বরের তীব্রতা, না কোনো ব্যস্ততা। সমস্তটা যেন খাঁ খাঁ করছে। শব্দের মধ্যে আছে শুধু বাদুড়ের চিৎকার আর কিছু প্রজাতির পোকার তীব্র ঝাঁঝালো চিৎকার, যেটা আমার বুকের ভিতরটাকে যেন জ্বালিয়ে দিচ্ছিল। অভয় আরেকবার উচ্চ কণ্ঠে বলল, কেউ কি আছেন? বলতেই ওই দূরের বারান্দায় হাতে একটা লালটিন জ্বালিয়ে একজন একদম কচ্ছপের দমে যেন এগিয়ে আসলেন। তারপর মৃদু আওয়াজ ভেসে আসলো কানে। কি চাই এখানে? বুঝতেই পারলাম গলাটা একটা বয়স্ক লোকের, একটা দাদুর। কিন্তু এই গলার আওয়াজ আমার হৃদস্পন্দনটা বাড়িয়ে না দিলেও ওই দাদুর কাশির আওয়াজটা আমার ভিতরটাকে একেবারে নীরব করে দিল কয়েক মুহূর্তের জন্য। অভয় তার বলা কথাটা আবারও একবার বলল, বলছি আজকে রাতটা কি আপনার বাড়িতে থাকতে পারবো? শেষ ট্রেন মিস করেছি, তাই বাড়ি যেতে পারি নাই। খুব বিপদে পড়েছি, বাইরের পরিস্থিতি খুবই বিপজ্জনক। ঠিক আছে, এসো এদিকে। তোমরা কোথায় থাকবে দেখিয়ে দিই। দাদুর কথা শুনে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে। দরজার সামনে থেকে বারান্দায় উঠে দাদুর পেছনে পেছনেই যেতে শুরু করলাম, দাদুর থেকে কয়েক হাত দূরত্ব রেখে। তারপর দাদু আমাদের একটা কক্ষের দরজা দেখিয়ে দাদুর হাতের লালটিনটা দরজার সামনে রেখে দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমরা কিছু বুঝতে পারলাম না। অভয় লালটিনটা তুলে দরজা খুলতেই দরজার ভিতর থেকে একদল বাদুড় আমাদেরকে ঝাপটে চলে গেল। আর খোলা দরজার ভিতর থেকে কেমন একটা পোড়া পোড়া আঁশটালো দুর্গন্ধ ঘরটার মধ্যে আস্তে আস্তে বিস্তার করছে বলে মনে হচ্ছে। অভয় মাকড়সার জালগুলোকে হাতে করে সরিয়ে লালটিনটা আগিয়ে নিয়ে যেতেই দেখলাম, এ কি অবাক কাণ্ড! ওটা কি? ওটা কি? অভয় আমাকে মুখে আঙুল দেখিয়ে চুপ থাকতে বলল। দেখলাম একটা ইহা লম্বা পট চুল, অর্থাৎ নকল চুল, বিনুনি করা, আর সেটাই গুমো গুমো হয়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো কোনো আগুন জ্বলছে না, শুধু ধোঁয়া বেরাচ্ছে। ঠিক যেমনটা এই যে খড়ের কাতায় আগুন ধরলে ঘুমো ঘুমো গন্ধ বেরায়, ঠিক তেমন। আমার বুকের ভিতরে একটা অদ্ভুত অজানা ভয় শুরু হয়েছে। তখন ঘরটার ভিতরে তেমন কিছু নেই, শুধু একটা চ্যাটা ওই মাদুরের মতন এক কোণে গোছানো আছে। আমি অভয়কে পথচুলটা বাইরে ফেলে দিতে বললাম। অভয় সেটাকে এধার ওধার দুটো ঝাপটা মেরে ওই গুমো ধোঁয়াটা বন্ধ করে বন্ধ আর কেসে একটা জানালার পাশে রেখে দিল।
এর পরের ঘটনার সাক্ষী হয়ে আমার জীবনের অনেক বিশ্বাস অবিশ্বাসের হিসেব বদলে গেছে। দরজাটা হঠাৎ করে বাতাসের তেজে বন্ধ হয়ে গেল। হঠাৎ করে ওই তীব্র বাতাসের আগমন আমাকে আরও ভীত করে তুলল। একটু এধার ওধার দরজাটা নাড়িয়ে খুলতে পারলাম না, আর বুঝলাম আর ক্যাচে পড়ে গেছে। যেটা খোলার সাধ্যি বা ক্ষমতা যাই বলি না কেন, ওটা আর কারোর মধ্যেই অবশিষ্ট নেই। তাই অযথা চেষ্টা না করে অভয় কোণ থেকে চ্যাটাটা এনে মেঝেতে পাতল। আমরা একালের ছেলে, তাই একটা ফোন থাকা আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু সেটা এতক্ষণ মাথাতেও আসেনি। অবাক ব্যাপার, দুজনের ফোনই একসাথে বন্ধ হয়ে গেছে। দু একবার খোলার চেষ্টা করেও কোনো লাভ হলো না। অভয় তার ব্যাগ থেকে তার সঙ্গে রাখা ল্যাপটপটা বের করলো। মেঝেতে দুজন বসলাম, আর অভয় তার অতিরিক্ত সাহসিকতার পরিচয় দিতে আমার লাখ মানা করা সত্ত্বেও একটা অলৌকিক অশরীরীয় সিনেমা তার ল্যাপটপে চালালো। হ্যাঁ, দুর্ভাগ্যবশত ল্যাপটপে চার্জও ছিল, এবং ওই সিনেমা, যার নাম ছিল প্রেত সময়, সেটা আগে থেকেই সংরক্ষিতও করা ছিল। আমি বন্ধ করতে বলায় অভয় বলল, এরকম একটা রোমাঞ্চকর সময়, এই সুন্দর ভয়ঙ্কর আবহাওয়ামান পরিবেশ, সেকালের পুরোনো বাড়ি, চারিদিকে এই বাকরুদ্ধ পরিবেশ, এখানে একরকম ভূতের সিনেমা না দেখলে জীবনে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি আর তর্ক করলাম না। কোনো উপায় না পেয়ে দুটো হাঁটুর মাঝে মাথা গুঁজে আমিও দেখতে শুরু করব, এমন সময়ে জানালার বাইরে দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল। মনে হলো এটা আমার, মনে হলো যেন নপুরের শব্দ। তার ঠিক কয়েক মুহূর্ত পরেই শুনলাম একটা বিড়াল দরজার বাইরে কর্কশ সুরে ডাকতে ডাকতে চলে গেল। আমি কিছু বলার আগেই অভয় বলল, আরে ভয় পাস না, ভয় পাস না, একটা বিড়াল বাইরে দিয়ে চলে গেল, নে তুই দেখ। আমি আর কিছু বলতে পারলাম না। সিনেমা চলতে চলতেই যেন বাইরের শব্দের সঙ্গে সিনেমার শব্দগুলো মিশে গিয়ে অনুনাদ তুলছে, আর এইদিকে আমি আমার কানগুলোকে হাঁটুর মধ্যে টিপে থেতো করে দেওয়ার উপক্রম। আর ভয়ে বুকের ভিতরের শব্দটা আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। কিন্তু কয়েক মুহূর্ত সিনেমা দেখার পরেই আমি একটা অবাক করা জিনিস অনুসরণ করতে শুরু করলাম। ব্যাপারটা আমার মধ্যে যেন দম বন্ধ করা অবস্থার সৃষ্টি করলো একটা। লক্ষ্য করলাম সিনেমাটিতে যা ঘটছে তার প্রায় পুরোটাই আমাদের সাথে আজ প্রথম থেকে যা ঘটেছে তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার আরও একটা বিষয়ে অবাক লাগছে যে এই ঘটনাটি অভয়ের লক্ষ্য না করাটা। আমি অভয়কে তার একাগ্রতা থেকে ভাঙিয়ে বললাম, বলছি ভাই, তুই কি একটা ব্যাপার লক্ষ্য করছিস না? কোনটা? কোনটা মানে এই যে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যা ঘটনা ঘটছে, এই সিনেমাটিতেও হুবহু একই ঘটনা ঘটছে যে। কি বলছিস ভাই উল্টোপাল্টা? সেটা আবার হয় নাকি? হ্যাঁ, আমিও লক্ষ্য করলাম কিছু জিনিস যেটা মিলছে, কিন্তু ওটা নিছকই কাকতালীয় ছাড়া আর কিছু না। এরপর আমি কিছু বলতেই যাব, তখনই শুনতে পেলাম দরজার বাইরে থেকে হৃদয়ে লীন করে দেওয়ার মতন একটা না একটা কান্না ভেসে উঠল। আমি হঠাৎই চমকে গিয়ে অভয়ের দিকে সরে বসলাম। অভয়কে, ভাই ভাই বাইরে কি বলতেই কান্নাটা থেমে গেল।
আর ঠিক তারপরেই হঠাৎই ল্যাপটপ থেকেও সেই হুবহু একই কান্নার আওয়াজ আসতে শুরু করলো। এরপর অভয়ও ব্যাপারটা লক্ষ্য করল। ঘটনাটা মোটেই কাকতালীয় না। অভয়ও সেটা বুঝতে পারল। অভয় আমাকে কিছু বলতেই যাবে, ঠিক তার আগেই আমি ল্যাপটপটা বন্ধ করে দিলাম, দিয়ে বললাম, ভাই অনেক হয়েছে তো সিনেমা দেখা, চ এরপর ঘুমা। কী যে হচ্ছে বুঝতে পারছি না। কাল ভোরটা হলে এখান থেকে বেরাতে পারলে বাঁচি বাবা। হ্যাঁ ভাই, আমারও ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। ব্যাপারটা দেখা উচিত, চল তো। কোনো মতেই আমি অভয়কে উঠতে দিলাম না। এইদিকে লালটিনটাও দপদপ করছে, হয়তো বেশি তেল নেই। তারপর কোনো দিকে না দেখেই আমি আর অভয় ব্যাগে মাথা দিয়ে শুয়ে পড়লাম। দুজনেরই চোখ লেগে গেছিল, কিন্তু হঠাৎই একটা চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। না, দরজার বাইরে থেকে তো চিৎকারটা আসছে না। আমি মনে ভ্রম ভেবে আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। আবার কিছু মুহূর্ত পরেই আমি চিৎকারটা তীব্রভাবে শুনতে পেলাম। হ্যাঁ, এবার তো আমি ঠিকই শুনেছি। চিৎকারটা ওই মেঝের নিচ থেকে আসছে। কেউ যেন তীব্র আকণ্ঠ চিৎকার করছে বাঁচতে চাওয়ার, আর একটা কেমন ভয়ঙ্কর কান্না। আর যেন বলছে, হ্যাঁ, আমার হাতটা ধরো, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। আমি বেঁচে আছি, আমাকে মেরে দিও না। ভয়ে আমার বুকটা কাঁপতে শুরু করেছে। এদিকে অভয় উঠে গেছে, দিয়ে সে বলল, তুইও কি একটা চিৎকার শুনলি? আমি ওকে বললাম, তোকে সেই থেকে আমি এটাই বোঝাতে চাইছি যে এখানে কিছু একটা আছে। চল চল, এখান থেকে গিয়ে স্টেশনে গিয়ে বসি। এমন সময় দরজার বাইরে থেকে আবার সেই কান্নার আওয়াজ ভেসে আসছে, কিন্তু এবার কেউ যেন দরজায় ধাক্কাতে ধাক্কাতে, কাঁদতে কাঁদতে একভাবে বলছে, তোমরা কেন আমাকে আমার ঘরে ঢুকতে দিচ্ছ না? ওখানে আমার সাদের পরচুল আছে, আমি পরচুল পরবো, আমি সাজবো। আমি কিছু দোষ করিনি, আমার পরচুলটা নিয়ে নিও না। এটা শোনার পর আমার প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। এখন শুধু আমি নয়, অভয়ও ভয় পেতে শুরু করেছে। দাঁতে দাঁত চেপে অভয় উঠে দরজাটা টানতেই যাবে, এমন সময় তীব্র ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বজ্রাঘাতে মনে হলো আকাশটা দুই আধখানা হয়ে গেল। তাই অভয় পিছিয়ে আসলো দরজা থেকে। বাইরের কান্নাটাও আর আসছে না। আমি এই দিকে এক দৃষ্টিতে পথচুলটার দিকে তাকিয়ে আছি। ওই লালটিনটার দপদপানি আলোয় অভয় পিছিয়ে এসে ব্যাগে ল্যাপটপটা ভরে নিয়ে ব্যাগটা কাঁধে নিল। আমিও ব্যাগটা কাঁধে নিলাম। এইদিকে কোনো কারণ ছাড়াই সামনের দরজাটা নিজে নিজেই জোর করে খুলে গেল। এই বারবার ভয়ঙ্কর বাতাসের আগমন কোথা থেকে ঘটছে, আর সেই বাতাসের দরজাটা কীভাবে বন্ধ হচ্ছে সেটা পুরোপুরি বিজ্ঞান বিরুদ্ধ হলেও ঘটনাটি কিন্তু ঘটছে। আমরা দুজনে ভয়েই কাছাকাছি হয়েছি। দেখি পরচুলটা আবার ধোঁয়া হতে শুরু করেছে। কিছু না ভেবেই ওই কক্ষটা থেকে ছুটে দুজনে বেরিয়ে পড়লাম। ঠিক তারপরেই দরজাটা আবার জোর করে বন্ধ হয়ে গেছে। আমরা হন্তদন্ত হয়ে বারান্দায় দাদুকে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর অনেক খুঁজতে খুঁজতে বারান্দার এক পাশে একটা কোণে দাদুকে শুয়ে থাকতে দেখলাম।
কাঁধে একটা গামছা। অনেকবার দাদু ডাকতেও দাদু দাদু সাড়া দাদু দিত না। দাদু দাদু আমি আর অভয় দাদুকে হাত দিয়ে অনেকবার নাড়াতেই দেখলাম দাদুর সারা গা ঠান্ডা বরফ হয়ে গেছে। আমি কি মনে করে পালসটা চেক করতেই বুঝতে পারলাম দাদু মৃত। তারপর আমি আর অভয় কি একটা অজানা দোষের ভয় পেয়ে ছুটে বাড়িটার সামনে প্রধান দরজার দিকে ছুটে এলাম। বৃষ্টিটা কখন থেমে গেছে জানিও না। আমরা কোনো ক্রমে হন্তদন্ত হয়ে প্রধান দরজায় এসে দেখি দরজাটা বন্ধ। বুকের ভিতরটা ধড়াস করে উঠে বিস্তর শিহরণ জেগেছে মনে। কিছুক্ষণ পাগলের মতন দুজন ইধার ওধার করতে করতে আর দরজাটা খোলার অনেক প্রয়াস করার পর দরজাটা খুলল। বাইরে বেরোতেই দেখি প্রকৃতির ভারী তাণ্ডব থেমে রাতের অন্ধকার কেটে ভোরের সেই হালকা আলো ফুটেছে। কিন্তু ভিতর থেকে কোনো আলোর প্রকাশ তো পাইনি। মনে হচ্ছে ভয়ঙ্কর ওই অন্ধকার থেকে বেরিয়ে এই পবিত্র প্রকৃতি আমাদের যেন মৃত অন্ধকার জগৎ থেকে মুক্তি দিল। এই এতক্ষণে যেন বুকের ভিতরটা একটু শান্তির আশ্বাস পেয়েছে। হৃৎপিণ্ডের উদ্ভট দৌড়ের পর মনের কোলাহলটা একটু থমক পেয়েছে। শ্বাসবায়ুর আদান প্রদান যেন এতক্ষণ একটু স্বস্তির হয়েছে। আর কোনো কিছু না ভেবেই আর পিছন ফিরে না তাকিয়েই সেই লাইটের আলোতেই সেই একই রাস্তা ধরে স্টেশনের জন্য পরিমরি করে রওনা দিয়েছি। ভিতরে কি হয়েছে সেটা নিজেদের এখনও বোঝাতে পারছি না। রাস্তা দিয়ে যেতে যেতে ওই দূরে একজন কেউ 2 সেলে টর্চ লাইট নিয়ে সাইকেল নিয়ে এই দিকেই আসছে দেখতে পেলাম। আমাদেরকে দেখতে পেয়ে ভদ্রলোক আমাদের ঠিক সামনেটায় দাঁড়িয়ে গেলেন। বললেন, আগে কে ভায়া তোমরা? এদিকে কোথার থেকে আসছো? আমি তাকে বললাম আমাদের গত রাত্রের বিপদের সব কথা। ওই বাড়িতে কেন থেকেছি শুধু এতটাই বললাম। ভিতরে ঘটে যাওয়ার ঘটনা কিছুই বললাম না। সব শুনে লোকটার মুখটা একটু ভীত ও বিষণ্ণ হয়ে গেল। একটু চুপ থেকে লোকটি বলল, মানে আপনারা কি বলছেন? এই ফাঁকা বাড়িতে আপনারা কাল সারা রাত কাটিয়েছেন? লোকটার হতাশ সুরটা শুনে আমি কিছু বলার আগেই অভয় বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? এত ভোরে কোথায় যাচ্ছেন একা একা? আগে আমার নাম কার্তিক মাঝি। আমি একজন জেলে। ওই অনেকটা দূরে একটা পুকুর আছে, ওখানেই যাচ্ছি মাছ ধরতে। লোকটার কথাটা কেমন অবাক সুরে জড়িয়ে আসলো। তখন আমি ঘটে যাওয়া ব্যাপারটাকে সাধারণ বোঝাতে লোকটাকে বললাম, ও বেশ, সে ঠিক আছে। আসলে কাল যা বিপদে পড়েছিলাম, ওই বাড়ির দাদুটা যদি আমাদের থাকতে না দিতেন তাহলে স্টেশনেই রাতটা কাটাতে হতো। এই কথাটা আমি বলতে না চাওয়াতেও মুখ ফসকে বলেই ফেললাম। তখন লোকটি হতভম্বিত হয়ে এক পা পিছিয়ে গেলেন, দিয়ে বললেন, আরে কি বলছেন ভায়া? পাগল টাগল হলেন নাকি? দাদু মানে? তাহলে লোকে ঠিকই বলে। লোকটার কথাগুলো কেমন যেন জড়িয়ে গেল। অভয় বলল, লোকে কি বলে? আর দাদু বলতে ওই বাড়িটায় যে দাদুটা থাকে? এখানে কেউ থাকে না, এখানে কোনো দাদু থাকে না। তোমরা যে দাদুর কথা বলছো সে তো আজ থেকে প্রায় 50 বছর আগে মারা গেছেন। তাহলে তোমরা কি করে দেখলে তাকে? কথাটা শুনে আমার আর অভয়ের চক্ষু চরকগাছ হয়ে গেল। অবাকের থেকেও হৃৎপিণ্ডের আওয়াজ যেন আবার একটু বেড়ে গেল।
তাহলে তাহলে এতক্ষণ ধরে যেগুলো ঘটলো এগুলো কি? মানে আমরা কার সাথে কথা বললাম ওই বাড়িতে কাল? দাদুর গায়ে হাত দিয়ে স্পর্শ করলাম, সেটাই বাকি। সমস্ত কথা শুনে মনে কী সব ভাব বিছিয়ে গেল বুঝতে পারলাম না। অভয় একটু সাহস জুগিয়ে আসলে ওই বাড়ির তবে আসল রহস্যটা কি জানতে চাইল। আর তারপর যা শুনলাম সেটা শোনার পর সমস্ত ভাবনা চিন্তা ওলট পালট হয়ে গেল। যেটা শুনলে আপনারাও বুঝতে পারবেন এই মহাবিশ্বে এখনও কত কি আমাদের ভাবনার বাইরে হতে পারে। লোকটি বললেন, আসলে বাবু, ঘটনাটি ছিল প্রায় 50 বছর আগেকার। আমিও তখন জন্মাইনি। বাপ ঠাকুরদার কাছ থেকে শোনা। এই বাড়িটা ছিল একটা জমিদার বাড়ি। জমিদারের বংশ হলো কুসংস্কারে ভরপুর। জমিদারের একটি মেয়ে ছিল, তার খুব হিংসা ছিল। সে সুন্দরী হলেও তার আচরণ অপরের প্রতি হিংসাপ্রবণ। আর ওই বাড়িতে কাজ করত এক চাকর। উনি খুব ভালো মানুষ ছিলেন, নাম হলো রামু। ওনার একটা খুব সুন্দর দেখতে মেয়ে ছিল, যার নাম হলো মিষ্টি। রামু ও তার মেয়ে ওই বাড়িতেই থাকতো। আর মিষ্টির ছোট থেকেই অনেক লম্বা চুল। তার এই লম্বা চুল বিছিয়ে সারা বাড়িতে ছোটাছুটি করত। আর এটাই ছিল জমিদারের মেয়ের সবচেয়ে বড় হিংসা। তারও মিষ্টির মতো চুল চাই। তাই জমিদার তার মেয়ের ইচ্ছা পূরণ করতে মিষ্টির সমস্ত চুল একদিন লোক দিয়ে কাটিয়ে নিয়ে তার মেয়ের মাথায় বিশেষ প্রক্রিয়ায় আটকে দেন। এদিকে ওই 15 বছরের মিষ্টি ও তার বাবা রামু হাতে পায়ে ধরা সত্ত্বেও এই কাজ করেছিলেন জমিদারবাবু। তারপর রামু বাজার থেকে পটচুল কিনে এনে বিনুনি করে মিষ্টির মাথায় পরিয়ে দেয়। তারপর জমিদারের মেয়ের হঠাৎ শরীর খারাপ দেখা দেয়। কোনো বৈদ্যরা কোনোভাবে ঠিক করতে না পারায় একজন পুরোহিতকে ডাকা হয় জমিদারের মেয়ের কি হয়েছে জানার জন্য। পুরোহিতের বিধানে বাড়িতে ডাইনির বাস আছে বলে জানা যায়। আর প্রক্রিয়ার সাহায্যে এটাও জানা যায় যে সেই মিষ্টির মধ্যেই ডাইনির অধিবাস। তাই একদিন রাতে হোমযজ্ঞের নাম করে মিষ্টিকে ডেকে তাকে খুব মারতে থাকে। আর মারতে মারতে একেবারে মেরে ফেলে। মিষ্টির বাবা রামু কাঁদতে কাঁদতে বাধা দিতে এলে তাকেও মেরে ফেলে। তারপর ওদের দুজনকেই ওই রাতে ওই বাড়ির আশেপাশেই পুঁতে দেয়। আর তারপর কিছুদিন পর থেকেই শুরু হয় জমিদার বাড়িতে একে একে হত্যালীলা। সেই ভয়ে আশেপাশে বসবাস করা সমস্ত মানুষ অন্যত্র চলে যায়। আস্তে আস্তে জমিদার বাড়িতে আর কেউ বেঁচে থাকে না। এটাই শোনা যায় রামু ও মিষ্টির আত্মাই সবাইকে মেরে ফেলছে, তাদের প্রতিশোধ নিচ্ছে। আর তারাই নাকি ওই বাড়ির মধ্যে এখনো আসে। সব শুনে আমাদের মুখে আর মনে কোনো ভাষা অবশিষ্ট ছিল না। তাই লোকটাকে ধন্যবাদ জানালাম এবং ততক্ষণে প্রায় সকাল হয়ে গেছে। চারিদিকে সূর্যের আলো ফুটেছে। আমরা সেই একই রাস্তা ধরে স্টেশনে চলে এলাম। রাতের গ্লানির শেষে সকালের সেই পবিত্র সৌন্দর্যতা যেন আবার ফুটে উঠেছে। আর লোকটাও কোনো ভয়ে ও আফসোসে নিয়ে আমাদের সঙ্গে ওই দিকে কোথাও একটা চলে গেল। আমরা অনেক বড় একটা সময়ের জাল থেকে বেরিয়েছি ভেবে একটু শান্তির শ্বাস নিলাম। একটা আশ্চর্য অনুভূতি, বিস্ময়, ভয়, আকাঙ্ক্ষাযুক্ত একটা অনুভূতি নিয়ে কোনোভাবে প্রায় ট্রেনের সাথে যুদ্ধ করেই সকালের 5:50 ট্রেনটায় চেপে পড়লাম। সশরীরে সুস্থ শরীরে বাড়ি পৌঁছলাম দুজনেই। যদিও বাড়ি এসেও আকাঙ্ক্ষাটা শেষ হলো না, কারণ বাড়ি পৌঁছেই ল্যাপটপটা খুলে সেই প্রেত সময় সিনেমাটি আর কোথাও খুঁজে পেলাম না। আর এই নিয়ে বেশি মাথায় ভার না দিয়েই একটা না ঘুম মারলাম একটা সারাদিন। আর তোমাদেরকে শোনালাম সেই অনুভূতি পটচুল। যদিও ডায়েরিতেই লিখে রেখেছিলাম, কারণ ডায়েরি বন্ধ করে দেওয়ার পর এই ঘটনার অনুভূতি আমি ঝাপসা ছাড়া কখনোই ভালোভাবে পরিষ্কার দেখতে পাই না।
কিছু সত্য সময়ের আড়ালে মিশে যাওয়াই ভালো। কি তাই তো?